নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলা ভাষা নিয়ে বিতর্কে এখন বাংলার রাজনীতি সরগরম। এই আবহে 20শে অগাস্ট সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় একটা তথ্য পেশ করেছেন। তিনি বলেছেন 2023 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31শে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 4000 অনুপ্রবেশকারীকে সীমান্তরক্ষী বাহিনী গ্রেপ্তার করেছে বা আটক করেছে। শুধু এটা সরকারি পরিসংখ্যান যে 2023-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 31শে জুলাই প্রায় 4000 বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন। আর আপনারা আন্দাজ করতে পারছেন তাহলে কত বেআইনি অনুপ্রবেশ ঘটেছে। শুধু এই কালপর্বে আমি আপনাদের বলছি অন্তত এর 4 থেকে 5 গুণ। কেন আমি এই ফিগারটা বললাম? এটা আবার আন্দাজ বা অসমর্থিত সূত্র থেকে এটা কিন্তু বলা হচ্ছে। এক্স্যাক্টলি ফিগারটা কারোর কাছে নেই। ভারত বাংলাদেশের মধ্যে 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত আছে, আর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে 2200 কিলোমিটারের একটু বেশি। তার মধ্যে 569 কিলোমিটারে এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি, খোলা বর্ডার, উন্মুক্ত বর্ডার। তার মধ্যে 112 কিলোমিটারে কোনো রকম ভাবেই বেড়া দেওয়া সম্ভব নয়। তাহলে বাকি যে 456-57 কিলোমিটার পড়ে আছে সেখানে বেড়া দিতে হবে। ইতিমধ্যে 181 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য যে জমি প্রয়োজন, সেই জমি রাজ্য সরকারের অধিগ্রহণ করার কথা। সেই বাবদ যে অর্থ দরকার কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জমি কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে আসেনি, তাই এখনো ফেন্সিং এর কাজ হয়নি। তাহলে 569 কিলোমিটার এখনো অরক্ষিত, তার মধ্যে 112 কিলোমিটারে কোনো রকম ফেন্সিং করা যাবে না। বাকি রইল 457 কিলোমিটার, তার মধ্যে 181 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার জন্য যে জমি প্রয়োজন, সেই জমি অধিগ্রহণ করার জন্য যে অর্থের প্রয়োজন কেন্দ্রীয় সরকার সেটা রাজ্য সরকারকে দিয়েছে, কিন্তু এখনো রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করে সীমান্তরক্ষী বাহিনী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেয়নি। আর বাকি যে জায়গাটায় সীমানা সীমা ফেন্সিং দেওয়ার কথা তার সে সম্পর্কে কোনো তথ্যই নেই। তাহলে অনুপ্রবেশ তো আটকানো সম্ভব নয়। তাহলে অনুপ্রবেশ হচ্ছে, এখনো হচ্ছে, এবং যতদিন না পর্যন্ত ওই 112 কিলোমিটার বাদ দিয়ে পুরো সীমান্তটাকে কাঁটা তার দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনুপ্রবেশ থামানো সম্ভব নয়। এই যে রাজ্য সরকার বলে না সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, বিএসএফ কি করছে, আমাদের ঘাড়ে কেন দোষ চাপানো হচ্ছে? আরে জমি অধিগ্রহণ করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিতে হবে, তো আউটপোস্ট হবে, ফেন্সিং হবে। 181 কিলোমিটারের টাকা পেয়ে গেছে কিন্তু এখনো সেই জমি অধিগ্রহণ করে দিতে পারেনি, অর্থাৎ ল্যাকাডেইজিক্যাল অ্যাটিটিউড। এটা আমরা অনেকদিন ধরেই বলছি। তাহলে এই যে অনুপ্রবেশ হয়ে গেছে মাত্র তো 4000 মাত্র বলছি, ফিগারটা আপনি ভাবুন, ধরা পড়েছে বিএসএফ এর কাছে, তার কয়েক গুণ ঢুকে পড়েছে আমাদের এই বিশাল দেশে। তারা বেআইনিভাবে কাগজপত্র হয়তো তৈরি করে জনসমুদ্রে মিশে গেছে। তাহলে সীমান্তবর্তী জেলাগুলোতে জনবিন্যাস বদলাচ্ছে এবং সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে বিগত 15 বছর ধরে ভোটার সংখ্যার যে অস্বাভাবিক বৃদ্ধি, অনুপ্রবেশ তার একমাত্র কারণ। কোথাও 50%, কোথাও 55% ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সীমান্ত সংলগ্ন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে।
জাতীয় কর যেখানে 7%, সেখানে সীমান্ত সংলগ্ন কেন্দ্রগুলোতে ভোটারদের এই অস্বাভাবিক বৃদ্ধি এটাই প্রমাণ করে যে অনুপ্রবেশ ব্যাপক হারে হয়েছে এবং জনবিন্যাস বদলে গেছে। সেই জন্যই ডেমোগ্রাফিক কমিশন এবং অনুপ্রবেশ যে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে একটা বিপদ, সেটা বারে বারে সরকার বলছে। সুপ্রিম কোর্টও এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু এই অনুপ্রবেশকে নিয়ে শাসক দল রাজনীতি করছে। দেখুন, বিজেপি প্রথম থেকেই না এই অনুপ্রবেশ সমস্যার প্রতিবাদ জানিয়ে এসছে। তৃণমূল যখন বিরোধী ছিল তখন বামেদের গালে দোষ চাপাতো যে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় বামেরা নাম তুলছে। এই অভিযোগ যে সত্যি তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু ক্ষমতায় আসার পর ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে এই জমানাতেও ব্যাপক হারে অনুপ্রবেশ হয়েছে, তাই জনবিন্যাস বদলে যাচ্ছে। তাই শাসক দল যে বক্তব্যটা রাখে না যে সীমান্ত রক্ষার দায়িত্ব সীমান্তরক্ষীর বাহিনী, তারা কেন অনুপ্রবেশ রুখতে পারে না? 4000 অবৈধ অনুপ্রবেশকারীকে সীমান্তরক্ষী বাহিনী ধরেছে, তাদেরকে তো ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেখানে বেড়া দেওয়া সম্ভব হয়নি সেখানে কিভাবে অনুপ্রবেশকে আটকানো যাবে? তা জমিটা তো দিতে হবে রাজ্য সরকারকে। তারা যদি জমি জোগাড় করতে টালবাহানা করে তাহলে কি করে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হবে? তার পরিণতি হচ্ছে এই অনুপ্রবেশকারীদের বিপুল সংখ্যায় ভারতবর্ষে প্রবেশ করা। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিরোধী দলনেতাকে বলেছেন, তিনি খবর নিয়েছেন যে হরিয়ানায় যে 1000 জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল তার মধ্যে 915 জন হচ্ছে বাংলাদেশের নাগরিক। তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের কাছেও কিছু পরিচয়পত্র আছে, অবশ্যই সেগুলো ফেক। সেই পরিচয়পত্র জোগাড় করে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতের অন্য রাজ্যে কাজ করছিল। তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে ডিটেইন করা হয়েছে। এই যে তৃণমূল যে ন্যারেটিভটা তৈরি করছে, ভাষা সন্ত্রাস, বাংলা বললেই আক্রান্ত হচ্ছে, যে সম্পূর্ণ ফেক ন্যারেটিভ, মানুষকে বিভ্রান্ত করার একটা সুকৌশলে প্রচার, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। নো টেকার্স, আমি আগে বলেছিলাম ফিউ টেকার্স, এখন বলছি নো টেকার্স। তৃণমূলের মালদা জেলা সভাপতি, সে বিরাট মাতব্বর, সে বলছে বাঙালিদের গায়ে হাত দিলে বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়া হবে। এই ধরনের কথা হুমকি দিচ্ছে, সরাসরি আক্রমণের কথা বলছে। বাঙালিদের উপর কোথাও আক্রমণ হচ্ছে না। ভারতীয় বাঙালি হলে তাকে কোনো রকম নিগ্রহের মুখে পড়তে হচ্ছে না, কিন্তু যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলায় কথা বলেন, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ডিপোর্ট করতে হবে। এখানে কিন্তু জিরো টলারেন্স। যতই তৃণমূল আস্ফালন করুক, দেখে নেব বলুক, হ্যানকারিংয়ে ট্যানকারিংয়ে বলুক, এই অভিযান চলবে। ভারতবর্ষের সবকটি রাজ্যের সরকার এই বিষয়ে উদ্যোগী হয়েছে, কারণ এটা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ। এখানে শুধু ভোট ব্যাংককে তুষ্ট করার একটাই লক্ষ্য রাজ্যের শাসক দলের, তাতে জাতীয় নিরাপত্তা, ডেমোগ্রাফিক চেঞ্জ হোক, তাতে কিছু এসে যায় না তাদের। তারা ভোট কুড়নি দল, যে কোনো মূল্যে বঙ্গেশ্বরীর ভোট চাই, তার ভোট ব্যাংক যাতে অক্ষুণ্ণ থাকে, কারণ ওই ভোট ব্যাংকই তাকে ক্ষমতায় রেখেছে। ওই ভোট ব্যাংক ছাড়া তার সমর্থন কিন্তু তলানিতে। এখন ভোট ব্যাংকের একটা অংশ শাসক দলের এই মিথ্যাচারে চারপর্নায় বিরক্ত। তাদের একটা অংশ বাম কংগ্রেস আইএসএফ এর দিকে ঝুঁকতে পারে, এটা বঙ্গেশ্বরী জানেন। জেনে তিনি ওই শ্রমশ্রী প্রকল্পটা চালু করেছেন। বার্তা দিতে চাইছেন, দেখো আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। বাম কংগ্রেস আইএসএফ ওরা হচ্ছে বিজেপির বি টিম সি টিম, ওদেরকে ভোট দিও না। এটাই তো 100টার মধ্যে 95-96টা ভোট আপনি আপনার বাক্সে ফেলতে চাইছেন, ওই আপনার ভোট ব্যাংক। কারণ আপনি জানেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আপনাকে ভোট দেবে না, সামান্য কিছু দেবে, ওই উপভোক্তা শ্রেণী। এখানে আমারও একটা যুক্তি আছে, এই যে বিজেপি 2 কোটি কত লাখ 35 লাখ না কত ভোট পেয়েছিল,
তার মধ্যে সব ভোটেই ধরুন আপনি 99% হিন্দু ভোট, হিন্দু মাতৃশক্তি ভোট দিয়েছে, তারা সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পায়, কন্যাশ্রী পায়, লক্ষ্মীর ভান্ডার পায়, তাও 2,30,00,000 সনাতনী বিজেপিকে ভোট দিয়েছে। তাহলে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার সর্বরোহর বিশল্যকরণই নয়। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে, এই ভোট অন অ্যাকাউন্ট বাজেট হবে, দেখবেন আমার ধারণা 500 টাকা করে দেয়া হবে, ঘোষণা করবেন মাননীয়া। কিন্তু এই বিষয়টা দেখেন না ডিসকাউন্টেড হয়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ জানে এরা লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াবে। বিজেপি যদি বিশ্বাসযোগ্যভাবে বলতে পারে যে আমরা অন্নপূর্ণা ভান্ডার আনবো এবং ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই অন্নপূর্ণা ভান্ডারের বিষয়টা চূড়ান্ত হবে এবং আমরা 3,000 টাকা করে দেব, সেটার একটা প্রভাব পড়বে। তাই লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রী দিয়ে বারবার বাজিমাত করা যায় না। কিন্তু সব থেকেই উদ্বেগের বিষয় কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান, যে 3.5 বছরের একটু বেশি সময়ে প্রায় 4,000 অনুপ্রবেশকারী ধরা পড়েছে সীমান্তরক্ষী বাহিনী হাতে। আর কত যে অবৈধভাবে ঢুকে জনসমুদ্রে মিশে গেছে তার কোনো পরিসংখ্যান নেই। তাহলে কতটা উদ্বেগের বিষয় এটা জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে, সেটা আমরা বুঝতেই পারছি। আর বাংলাদেশ কার্যত এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটা বিবৃতি দিয়েছে যে আওয়ামী লীগের অনেক নেতা নাকি এই দেশে আছেন, শেখ হাসিনা তো আছেন সবাই জানেন, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আওয়ামী লীগ নাকি দিল্লি এবং কলকাতায় তাদের দপ্তর করেছে এবং সেখান থেকে তারা নাকি বাংলাদেশ বিরোধী কার্যক্রম চলছে। ভারত সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক, তা না হলে দুদেশের সম্পর্কের অবনতি হবে। ভারত সরকার বলেছে সম্পূর্ণ কাল্পনিক মন গড়া বিষয়। আচ্ছা, ব্রিটেনে বা আমেরিকায় যখন ইউনুস গিয়েছিলেন তখনও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন, সেখানে তো বলা হয়নি যে ওখানে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হোক, কারণ উগ্র ভারত বিরোধিতাই কিন্তু শুধু ইউনুসের সরকারের একমাত্র জীবন কাঠি। সর্বক্ষেত্রে ব্যর্থ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার এই ইউনুসের সরকার জঙ্গি জেহাদিদের সরকার। যখন দেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে, জিনিসপত্রের অগ্নিমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, চাঁদাবাজি মববাজি নিত্যদিনের ঘটনা, মহিলাদের সুরক্ষা নেই, তখন একটা মিথ্যা কথা বলছে অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের দপ্তর নাকি কলকাতা এবং দিল্লিতে আছে। ভারত সরকার বলেছে যে ভারতের মাটি থেকে অন্য রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপ ভারত সরকার কখনোই সমর্থন করে না এবং কখনোই তাতে উৎসাহ দেয় না, সর্বৈব মিথ্যে। এবং একই সঙ্গে নির্বাচনকে তাড়াতাড়ি করতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, নইলে সেই নির্বাচন, এটা ভারত সরকার বিবৃতি দেয়নি, বলেছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে বিবৃতি দিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত সরকার যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, এটা কিন্তু উচ্চ আছে বার্তাটা, এই বার্তাটা উচ্চ। আর ইউনুস তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করেছে, আবার তিস্তা মহাপ্রকল্পের কাজ চীনকে দিতে চাইছে ইউনুস সরকার। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন যথেষ্ট ভালো, সরাসরি বিমান চলাচল শুরু হবে, ড্রাগন আর হাতি একসঙ্গে নাচবে, চাইনিজ ন্যাশনালদের ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে, কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়বে, সীমান্তের পরিস্থিতি অনেক শান্ত। চীনের বিদেশ মন্ত্রী ওয়াং হি এসে অজিত দোভাল, জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমরা চীন আমাদের প্রতিবেশী, চীন রাশিয়া ভারত একটা অক্ষ তৈরি হচ্ছে। এস জয়শঙ্কর মস্কো গেছেন, সার্গেই লাভরভের সঙ্গে তার বৈঠক। অগাস্ট মাসের শেষে চীনে যাচ্ছেন নরেন্দ্র মোদী, সেখানে রুশ প্রেসিডেন্টেরও আসার কথা। তাহলে
শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। চীন ভারত পরস্পরের প্রতিবেশী, আমাদের সম্পর্কের টানাপোড়েন আছে। চীন যে বৃহৎ শক্তি এ নিয়ে তো আমাদের মনে কোনো সন্দেহ নেই। আবার ভারতের যে অ্যাসপিরেশন আছে সেটাকে চীন চ্যালেঞ্জ বলে মনে করে, এটাও ঠিক। বাট উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার, আমরা তো প্রতিবেশীকে বদল করতে পারবো না। তাই আমরা চাই চীনের সঙ্গে সুসম্পর্ক। কিন্তু আমাদের সব থেকে বেশি কি বলবো আর কি উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ। সেখানে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর দাপাদাপি, জঙ্গি নেতারা ঘুরে বেড়াচ্ছে, উত্তর পূর্বকে অশান্ত করার হুমকি দিচ্ছে, বাংলাদেশের মাটি থেকে আইএসআই ছক কষছে, সেখানে রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের নিয়ে আইএসআই ট্রেনিং ক্যাম্প চালু করছে যাতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো যায়। আর এটা সব থেকে উদ্বেগের বিষয়, অরক্ষিত সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই 569 কিলোমিটার। সবাইকে এটা ভাবতে হবে, যারা না ওই বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেরা হাত ধুয়ে ফেলতে চাইছেন, তাদেরও দায়িত্ব অনুপ্রবেশকে বন্ধ করা। কিন্তু তারা সেটা করবার ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিতে চাইছেন না। কেন চাইছেন না? সেটা হচ্ছে তাদের ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর যে জবাব অমিত শাহের মন্ত্রক, তাতে কিন্তু আমাদের চিন্তা বাড়িয়েছে, উদ্বেগ বাড়িয়েছে। পাওয়ার স্টেট বি এট নবান্ন বিষয়টাকে কিভাবে দেখবেন সেটা তাদের ব্যাপার, তাদের খুব একটা হেলদোল হবে বলে তো মনে হয় না। কিন্তু সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবাসীর কিন্তু উদ্বেগ বাড়ছে। আপনার পাশের বাড়িতে আল কায়দা জঙ্গি আছে কিনা আপনি জানেন না, আপনার পাশের বাড়িতে আনসার আল্লাহ বাংলার জঙ্গি আছে কিনা আপনি জানেন না। একই ভাষায় কথা বলে, জনসমুদ্রে মিশে যাচ্ছে, এখানে ভোট দেয়। চিহ্নিত করা খুব মুশকিল যতক্ষণ না পর্যন্ত সীমান্তকে সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা একেবারেই সদর্থক নয়। তারা অনুপ্রবেশকে নিয়ে রাজনীতি করতে চায় ভোট ব্যাংকের স্বার্থে, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে তাড়াতাড়ি জমি অধিগ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়া যে তাদের আশু কর্তব্য জাতীয় নিরাপত্তার স্বার্থে, এই সামান্য সত্যটুকু তারা হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হচ্ছেন। অবশ্যই ভোট ব্যাংক রাজনীতি এবং তুষ্টিকরণের জন্য।